তৃণমূলের কাশেম সিদ্দিকী কি বলছেন? তিনি বলছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার। এখন ভাবতে পারছি না যে আমরা কাদের সঙ্গে লড়ছি। কি সর্বনাশ! আমরা তো মানুষ, প্রার্থী তো মানুষ হবে, মানুষের সাথে লড়বে। যে বুক ফুলিয়ে চলিস রে ভাই, কিসের এত জোর? আমরা বলি বাম এসে করি ভাই, কেউ বলে না চোর। এই জন্য গর্বের সঙ্গে বলি, কথায় বলি একটা কথা আমরা বলি, কি বলি বলেন তো? ওই যে আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, আর পিসি ভাইপোর সেটিং আছে মোদি অমিত শাহের সাথে। আমরা বলি কেন? তিনি বলছেন সরকারি জায়গায় রাস্তার ধারে যদি কোনো মন্দির মসজিদ থাকে, আমি সরকারে আসলে ক্ষমতা থাকলে সব ভেঙে দেবো। তা সব সময় কুনজর গিয়ে পড়লো ওই মন্দির মসজিদের উপরে। একটু ভাবনা চিন্তা করে বালিশে মাথা রেখে একটু ঠান্ডা মাথায় ভেবে ভোটটা দিতে হবে। ভাই আমি অন্যায়ের পক্ষে দিচ্ছি না বিপক্ষে দিচ্ছি, সোজা কথা, সব কথা, যে আমি ন্যায়ের পক্ষে দিচ্ছি না অন্যায়ের পক্ষে দিচ্ছি, নাকি আমি ইনসাফের পক্ষে দিচ্ছি, নাকি মেহনতি মানুষের পক্ষে দিচ্ছি, না শান্তির পক্ষে দিচ্ছি, না সম্প্রীতির পক্ষে দিচ্ছি। আমি বলার চেষ্টা করব। মমতা ব্যানার্জি ভাঙড়ে মিটিং করছিল, মনে পড়ে আপনাদের? গতকালকে না পরশু দিন শওকত মোল্লার ওখানে মমতা ব্যানার্জি কি বলছিলেন? মমতা ব্যানার্জি বলছেন আমি বাঘ আর আমার রানা শওকত মোল্লা। আর আমাদের এখানে প্রার্থী তৃণমূলের কাশেম সিদ্দিকী কি বলছেন? তিনি বলছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার। এখন ভাবতে পারছি না যে আমরা কাদের সঙ্গে লড়ছি। কি সর্বনাশ! আমরা তো মানুষ, প্রার্থী তো মানুষ হবে, মানুষের সাথে লড়বে। তা ও বলছে বাঘ, বাঘের ডান হাত বলছে শওকত মোল্লা, আর এদিকে আমাদের কাশেম সিদ্দিকী বলছে আমি রয়্যাল বেঙ্গল টাইগার। তা আমরা কাদের বিরুদ্ধে লড়ছি? মানুষের বিরুদ্ধে তো। তা আমরা সবাই বন্য জীবজন্তুদের বিরুদ্ধে লড়ছি নাকি? কি মনে হয়? কি আপনারা কি বলেন? তা আমরা ওই আমাদের প্রার্থী তৃণমূলের কাশেম সিদ্দিকী মাননীয় অভিজাত ঘরের ছেলে, আমরা স্বনির্বন্ধে অনুরোধ করছি যে দয়া করে আপনি কথা বললেই মজা, বুঝতে পারছেন? আপনি মুখ খুললেই মজা। বলছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি কখনো বলছেন আপনাকে ঝাঁঝরা করে দেবো। তারপর কালকে একটা ভিডিও দেখছিলাম, জানেন, কালকে একটা ভিডিও দেখছি, তিনি বলছেন আচ্ছা এই 34 নম্বর জাতীয় সড়ক এখন হয়েছে 12 নম্বর জাতীয় সড়ক, তার রাস্তার দুই ধারে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের জমি গেছে তাদের হয়ে আমরা আন্দোলন করেছি। যারা বহুদিন ধরে রাস্তার ধারে ফুটপাতে দোকান ব্যবসা করে খাচ্ছে তাদের জন্য আমরা আন্দোলন করেছি, যে তারা করে কমে খাচ্ছে তাদের যদি একটু সুরাহা হয় তার জন্য আন্দোলন করেছি। আর আমাদের প্রার্থী তাদের দিকে চোখ পড়ে না। তিনি বলছেন সরকারি জায়গায় রাস্তার ধারে যদি কোনো মন্দির মসজিদ থাকে, আমি সরকারে আসলে ক্ষমতা থাকলে সব ভেঙে দেবো। তা সব সময় কুনজর গিয়ে পড়লো ওই মন্দির মসজিদের উপরে। এটাই ভাববার বিষয় যে মন্দির মসজিদ কি দোষ করেছে, যত রাগ মন্দির মসজিদের উপরে। আর এত কিছু ইস্যু রয়েছে, তার দিকে নজর গেল না। গরিব মানুষ করে খাচ্ছে, আর 10 বছর 20 বছর ধরে তাদের কি হবে? যাদের জমি জায়গা গেল তারা কিভাবে ন্যায্য মূল্য পাবে, সেসব কি হবে, সেসব দিকে চিন্তা ভাবনা বলছেন মন্দির মসজিদ যা আছে আমি ক্ষমতা আসলে ভেঙে দেবো। বলেছেন তো নাকি ভুল বলছি? তারপর তিনি বলছেন বিরোধী প্রার্থীদের কত অহংকার দেখেন, বিরোধী প্রার্থীদের কটাক্ষ করছে, বলছে কোথায় চাঁদ আর কোথায় কি, আমি ওই ভাষাটা বলতে পারবো না, আমাদের রুচিতে বাদে। তো এইরকম একটা ঘরের ছেলে, তিনি এত অহংকার। আচ্ছা 29 তারিখে অহংকারের জবাব দেবেন তো আপনারা? 29 তারিখে অহংকারের জবাব দেবেন তো? ওই যে তারপরে কি বলছে মমতা ব্যানার্জি, কি বলেছেন মনে আছে? মমতা ব্যানার্জি বলছেন পার্টি এত অহংকার। মমতা ব্যানার্জি বলছেন আমার উন্নয়নের ফিরিস্তি দিতে দিতে তিনি বলছেন রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল সব শেষ হয়ে যাবে, আমার উন্নয়নের ফিরিস্তি দেওয়া শেষ হবে না। বাপরে বাপ, এত বড় দাপট, অহংকার। হ্যাঁ, এর জবাব দেবেন তোমরা 29 তারিখ। মনে রাখবেন, বালিশে মাথা রেখে যে কথাগুলো বলে যাচ্ছি, তৃণমূলের বন্ধু, বিজেপির বন্ধু, সবার কানে যদি গিয়ে থাকে, রাত্রে বালিশে মাথা রেখে ঠান্ডা মাথায় ভাবুন ভোটটা দেওয়ার আগে যে আপনি ভোটটা যেখানে দেবেন আপনার ইমানটা ঠিক থাকবে তো? যদি থেকে থাকে তাহলে দেওয়ার আগে অন্তত 5 বার ভাববেন যে ভোটটা কিসে দিচ্ছি আর কাকে দিচ্ছেন। সে তো নিজেই বলেছিল, মনে পড়ে না? সে তো নিজেই বলেছিল যে তৃণমূলের মাথা থেকে নখ পর্যন্ত সব চোর চোর চোর। কে বলেছিলেন? এ তো তৃণমূলের প্রার্থী না, আমার কথা, এ তো তৃণমূলের প্রার্থী বলেছিল। তাকে ভোটটা দেবেন? এই তৃণমূলের প্রার্থী তো বলেছিল যে তৃণমূলকে যারা ভোট দেবে তাদের জানাজার নামাজ পড়া হারাম। কে বলেছিল? এই তৃণমূল প্রার্থী বলেছিল। ভেবে দেখেন তৃণমূল করেন যে সংখ্যালঘু ভাই বোনেরা, রাত্রে বালিশে মাথা রেখে বিনীত ভাবে বিনয়ের সঙ্গে বলছি একটু ভাবুন ভোটটা দেওয়ার আগে কাকে ভোট
এই যে আমরা বলি না তৃণমূল বিজেপি গটাপ, আমরা বামপন্থীরা বহু বছর আগে থেকে বলে যাচ্ছি যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমি একটু একটু করে উদাহরণ দেব, আপনি বলার চেষ্টা করব। দেখেন আমার মনে মনে ভয় হয়, এই কাসেম সিদ্দিকী এখানে প্রার্থী করেছে দিদিমণি বিজেপিকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য নয় তো? মনে মনে আমার আতঙ্ক হয়, ভয় হয় যে বিজেপিকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য কাসেম সিদ্দিকীকে প্রার্থী করেনি তো? 1998 সাল লক্ষ্য করবেন, বলে না বামপন্থীদের বলে, আইএসএফদের বলে বিজেপির দালাল। একটু ঠান্ডা মাথায় ভাববেন বিজেপির দালাল কারা? এই আজকে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি 1998 সাল তৃণমূল কংগ্রেসের জন্ম হলো, আর আজকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন 1998 সালে। আমার কথা না, আমরা তথ্যভিত্তিক কথা বলি, পরিসংখ্যান ছাড়া আমরা কোনো কথা বলি না। সেই শ্রমিক ভট্টাচার্য বলছেন 1998 সালে যদি লেবার রুমে শব্দটা ইউজ করেছে, যে লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর এল কে আদবানিজি যদি না থাকতো, এই তৃণমূল কংগ্রেস নামক এই শিশুটা ভূমিষ্ঠ হতো না, জন্ম হতো না। কে বলেছেন? আমরা বলেছি, শ্রমিক ভট্টাচার্য বলেছেন। তারপরে আমরা কি লক্ষ্য করলাম, যে ওই মমতা ব্যানার্জি, আজকের মমতা ব্যানার্জি যে আছে মুখ্যমন্ত্রী, তিনি বিজেপির সঙ্গে জোট করেছিলেন তো। আর এই বিজেপির কয়লা মন্ত্রী হয়েছিলেন কে? অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। আর কয়লা মন্ত্রীর নাম কি ছিল? এই মমতা বন্দ্যোপাধ্যায়। রেল মন্ত্রীর নাম কি ছিল? এই মমতা বন্দ্যোপাধ্যায়। কে জোট করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো। আর নরেন্দ্র মোদী যখন গুজরাট দাঙ্গায় হাজার হাজার সংখ্যালঘুর রক্ত লেগে আছে ওই নরেন্দ্র মোদীর হাতে, আর সর্বপ্রথম তাকে অভিনন্দন জানিয়ে ফুলের তোড়াটা পাঠিয়েছিল কে বলেন তো? ভারতবর্ষের মধ্যে প্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন। যার হাতে সংখ্যালঘুদের রক্ত লেগেছিল, সংখ্যালঘু নিধনের রক্ত লেগেছিল, তার হাতে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানিয়েছিল আজকের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। মনে পড়ে বিজেপির দালাল কারা? তারপর বলবো, দেখেন পরপর নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে লড়লো। তারপরে অটল বিহারী বাজপেয়ীজিকে কলকাতায় ডেকে নিয়ে এসে ওই অটল বিহারী বাজপেয়ীজিকে কালীঘাটের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আর বাজার থেকে মালপোয়া কিনে নিয়ে এসে আর মমতা ব্যানার্জি তুলে খাইয়ে বলেছিলেন, অটল বিহারী বাজপেয়ীজি আপনি খান আমার নিজের মায়ের হাতে তৈরি মালপোয়া। কে বলেছিলেন? এই মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখেননি প্রতি বছর মমতা ব্যানার্জি ওই মালদার আম পাঠায় কার জন্য? ওই মোদির জন্য। আর কুর্তা পাঞ্জাবি পাঠায় কার জন্য? ওই মোদির জন্য, শুভেচ্ছা জানাতে। ওই জন্য আমরা কথায় কথায় বলি, একটা কথা আমরা বলি, কি বলি বলেন তো? ওই যে আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, আর পিসি ভাইপোর সেটিং আছে মোদি অমিত শাহের সাথে। আমরা বলি কেন? এই জন্য লোক আমাদের বলে, ভাই তোরা এত বড় বড় কথা বলিস। হ্যাঁ ভাই আমরা বলি, আমরা শূন্য হতে পারি, আমরা বলি, মাথা উঁচু করে বলি। ওই জন্য লোক আমাদের বলে, আমরা বলি, আমাদের বলে যে বুক ফুলিয়ে চলিস রে ভাই, কিসের এত জোর? আমরা বলি বাম আইএসএফ করি ভাই, কেউ বলে না চোর। এই জন্য আমরা গর্বের সঙ্গে বলি এই কথা। ওই জন্য বন্ধু ভাববার জন্য বলবো, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। কে বলেছিল? ওই মুকুল রায়। তারপর দেখেন পরপর আমি উদাহরণ দিচ্ছি, এর পরে যদি মনে হয় এই তৃণমূল লড়বে বিজেপির বিরুদ্ধে, তাহলে তৃণমূলকে ভোট দেবেন, কোনো অসুবিধা নাই। যদি মনে হয় যাহাই বিজেপি তাহাই তৃণমূল, কে বলেছিলেন? এই মুকুল রায় বলেছিলেন, আমরা বলিনি। তারপরে দেখেন তথাগত রায়, তিনি কে জানেন? ওই যে 5 বছর ছিলেন, রাজ্যপাল ছিলেন ত্রিপুরার, বিজেপির বড় নেতা, প্রাক্তন রাজ্যের সভাপতি তথাগত রায়, তৃণমূল নেতা সৌগত রায়ের দাদা। তথাগত রায় বলছেন কি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল আর বিজেপির সেটিং আছে, আমাদের কথা নয়। তথাগত রায় বলছেন, এর পরও বলবেন তৃণমূল বিজেপি আলাদা। তারপর দেখেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মনে পড়ে বিচারপতি, চাকরি চুরির ক্ষেত্রে বড় বড় রায় দিয়েছিলেন, অনেক মানুষ তাকে ভগবান বলে ডাকতো। সেই অভিজিৎ গাঙ্গুলি গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে প্রকাশ্যে কি বলছেন? বলছে আমি একটা মনের মধ্যে বাসনা নিয়ে আমি ওই বিজেপিতে গিয়েছিলাম, এই বাসনা নিয়ে যে বিজেপিতে গেলে হয়তো আমি ওই তৃণমূলকে সাইজ করতে পারবো, চাকরি চুরির ক্ষেত্রে সব রোগী মহারথীদের ধরতে পারবো, এই আশায় আমি বিজেপিতে গিয়েছিলাম। আর আমি 5 বছর প্রায় অতিক্রান্ত হতে যাচ্ছে, এখন বুঝতে পারছি এই তৃণমূল আর বিজেপি সেটিং, কেন্দ্রীয় নেতৃত্ব আর মমতা ভাইপোর সাথে সেটিং। সেই জন্য এরা কোনোদিন সেই কাজ করতে পারবে না। সেই অভিজিৎ গাঙ্গুলি বলছে, আমরা বলছি না, বিজেপির যে সাংসদ, যে বিজেপির এমপি, সে বলছে। এরপরও তৃণমূলের বন্ধু
তৃণমূলের বন্ধু যারা শুনছেন আমার আওয়াজ, তারা ভাববেন যে এই তৃণমূল আটকাবে এই বিজেপিকে, আর এই বিজেপি আটকাবে এই তৃণমূলকে। কতদিন আর কতদিন মানুষকে বোকা বানাবেন? আসলে কি জানেন, আসল ফন্দি হচ্ছে এটাই। ওই যে বাংলায় একটা কথা আছে, কি জানেন তো? বাংলায় একটা কথা আছে, মোদি দিদি যখন বিপদে পড়ে মোদির ওখানে গিয়ে ছোটে, আর তখনই গিয়ে বলে কি বলে, তখনই গিয়ে বলে ওই যে বাঁচাও। তার মানে সবকিছু ছেড়ে দিয়ে আমাকে বাঁচাও, আমার আর ভাইপোকে বাদ দিয়ে বাকি সব তুমি যা খুশি করো, আমার আর ভাইপোকে ধরো না। আচ্ছা ঠিক, এখন 5 মিনিট বাকি আছে। তাই সেটিং, তাই মানুষকে বলবো শুধু একটুখানি ভাবুন, 2011 সালে বামপন্থীরা পরাজিত হলো, 2011 সালে বামপন্থীরা পরাজিত হলো, 16 সালের নির্বাচন হলো, তখন বাম কংগ্রেস জোট হলো, আর বাম কংগ্রেস জোট প্রথম 5 বছর পরেই প্রায় তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল। মনে পড়ে আপনাদের 77টা সিট পেয়েছিল, আর সেই বছরে পার্সেন্টেজ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস 45%, আর বাম কংগ্রেস জোট পেয়েছিল 39%। 39% ভোট, 6% ভোট ওরা বেশি পেয়েছিল। সেই জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। তার জন্য দায়ী কারা? তার জন্য বিজেপি মাত্র 11% ভোট পেয়েছিল, আর 11% ভোট বিজেপি কেটে তৃণমূলকে সাহায্য করেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য। আর যখন যারা বুঝলো যে সর্বনাশ, এত তাড়াতাড়ি যদি আমাদের পতন হয় তাহলে কি হবে, ওই জন্য আরএসএস নাগপুরে আরএসএস এর সদর দপ্তর, সেখানে বসে তৃণমূল আর বিজেপি সেটিং হলো। ভাই এবারে যদি 5% ভোট ভালের উপরে নিঃশ্বাস ফেলছে, এরপরে তো আমাদের অবশ্যম্ভাবী হার, কিচ্ছু করার নেই। দুজনা সেটিং করলো, সেটিং করে বললো কি মন্দির মসজিদের রাজনীতি করতে হবে, হিন্দু মুসলমানের রাজনীতি করতে হবে। এসো ভাই আমরা গোপন আতাত করি। তাই আরএসএস সদর দপ্তরে বসে তৃণমূল আর বিজেপি গোপন আতাত করেছিল। আর তারপরে 2019 সালের লোকসভা নির্বাচনে দুটো মাত্র নির্বাচনে বামপন্থীরা হারার পরে সমস্ত জায়গায় মিডিয়া জুড়ে একটা প্রচার করা হয়েছিল, এই বামপন্থীদের দ্বারাই হবে না, লাল ঝান্ডার দ্বারাই হবে না, তাই তৃণমূলকে টাইট করার জন্য বিজেপিকে দিতে হবে। তাই বামের ভোট রামে দাও প্রচার করেনি, বামের ভোট রামে দাও, বামের ভোট রামে দাও। তার বিজেপি তারপর পরপর নির্বাচনে কি হলো, ভারত পাকিস্তান একটা করে ভোট আসে, ভারত পাকিস্তান যুদ্ধ, পুলওয়ামা, কার্গিল যুদ্ধ, আর এদিকে মন্দির মসজিদের রাজনীতি, হিন্দু মুসলমান ভাগ করলো। আর পরপর 3-4টে নির্বাচনে এই হচ্ছে, ভোট আসছে আর মুসলিম পাড়ায় গিয়ে তৃণমূল বলছে ওই বিজেপিকে আমরা আটকাবো, মোল্লা ভাই তোমরা বিজেপিকে আটকানোর জন্য আমাদের দাও। আর হিন্দু এলাকায় গিয়ে বলছে ভাই মোল্লা ভাই এক জায়গায় হচ্ছে, সব তৃণমূল হয়ে যাচ্ছে, তোমরা কেন বিজেপিতে দেবে না? ব্যাস ডিভাইডেড হয়ে গেল। আর ডিভাইডেড হওয়ার পরে ওদের জাত শত্রু ভেবে রাখেন, ফন্দিটা দেখেন, ওদের জাত শত্রু, তৃণমূলের জাত শত্রু হচ্ছে লাল ঝান্ডা। দেখবেন লাল ঝান্ডা লড়াইতে নেই, খুন হয় লাল ঝান্ডা। কালকে খুন হয়েছে মুর্শিদাবাদে, খুন হয়েছে লাল ঝান্ডার লোক, সিপিএম এর লোক। তাই ওদের জাত শত্রু জানে সিপিএম, তাই সিপিএম কে নিচে ফেলে দিতে হবে। আর বিজেপি ভাবলো ওদেরও জাত শত্রু হচ্ছে সিপিএম, কেন সিপিএম যদি ক্ষমতায় আসে 50 বছর আবার বিজেপি পশ্চিমবাংলায় ঘেঁটতে পারবে না। আর তৃণমূল জানে সিপিএম যদি মাথা চাড়া দেয়, আমরা যা অন্যায় করেছি এই তৃণমূলের ঝাড় পর্যন্ত তুলে দেবে এই লাল ঝান্ডা। সেই জন্য দুজনের গটাপ গেম খেললো, মন্দির মসজিদের রাজনীতি। আর সেই জন্য 2019 সালের নির্বাচনের পর থেকে বললো এদেরকে কিভাবে দমানো যায়, আর পরপর নির্বাচনে সেই চেষ্টাই করে যাচ্ছে। আর ওই ধর্মের ভিত্তিতে ভাগ করে সিপিএম কে কিভাবে দমানো যায়। তা বাংলার রাজনীতিতে সারা বাংলার মানুষ জোটের পক্ষে, ওদের ওই গটাপ গেম বুঝে গেছে, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। তাই সর্বস্তরের শান্তিকামী মানুষের কাছে একটাই আবেদন করব, যে কথাগুলো আমি সংক্ষিপ্ত আকারে বলে গেলাম প্রত্যেকটা সত্যি না মিথ্যে একটু যাচাই করে দেখবেন, আর বালিশের মাথা রেখে নিরালায় ভাববেন যে ওই ছেলেটা যা বলে গেল সত্যি না মিথ্যে। তাই সেই 29 তারিখ ভোট দেওয়ার আগে এই কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে আমডাঙ্গা থেকে একটা জেহাদ ঘোষণা করতে হবে, যে তৃণমূল কংগ্রেস হারবে হারবে হারবে, যতই ভাইপো আসুক আর মমতা ব্যানার্জি আসুক, ওকে কেউ জেতাতে পারবে না। আগামী 29 তারিখ আসছে দিন, সবাই সবান্ধবে জোটবদ্ধভাবে বুথে যান, আর তৃণমূল কংগ্রেসের ভয় ভীতি উপেক্ষা করে সবাই মিলে জোটবদ্ধ হয়ে বামপন্থী প্রার্থী, আমার আপনার ঘরের ছেলে, বাড়ির ছেলে এবং কোয়ালিফাইড ছেলে বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে ভোট দিয়ে আমডাঙ্গা থেকে হাজার হাজার ভোটে আপনারা জয়যুক্ত করবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ।